ফজলু ভাই কত বড় নেতা এই ব্যাখ্যা দেওয়ার সবাই এখানে না। ফজলু ভাই আমাদের নেতা, উনি বাংলাদেশের রাজনীতিতে আমি যেটা বলি যে আনপ্যারালাল ব্রেন ইন পলিটিক্স, রাজনীতিতে উনি নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন, ফজলু ভাইকে আর কোনো পরিচয় দেওয়ার দরকার পড়ে না। উনি আমাদের নেতা, আজকে সভাপতি আছেন। আমি আসলে এখানে আসার কথা ছিল না, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। জেল খাটতে হয়েছে মাসের পর মাস, সেই জেল খাচ্ছি সবাই, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আর এই ভিটামিনে আমি আসলে আমার সেই কষ্টের কথা মনে হয়। আমি একদিন জেলখানায়, আমাকে তৎকালীন পিপি শাহজি সাহেব মৃত্যুবরণ করেছে। সে আমাকে যে বললেন আমি সেলের ভিতরে, যে তুমি আমাদের খুব কাছের মানুষ, কিশোরগঞ্জের মানুষ, তুমি ফজলু ভাইকে ছেড়ে দাও না। আমি বললাম ফজলু ভাইকে ছেড়ে দেবো মানে? আমি বললাম যে উনি তো আমাদের সভাপতি, ওনাকে কীভাবে ছেড়ে দেবো? ওই যে ওনাকে ছেড়ে দিলেই তো তুমি বের হয়ে যাও। আমি বললাম তাহলে কি আমি ওনাকে না ছাড়লে জেলেই থাকবো? পরে খুব আমতা আমতা করলো, আমি এক কথা বাড়ালাম। আমি শুধু বললাম এই জেলখানা শহীদ জিয়ার সন্তানদের ঠিকানা হওয়াটাই খুব স্বাভাবিক, আর আমি একটা আদর্শিক দল করব, আমি জেল থাকতে পারবো না। এটার জন্য শাহজি সাহেব অফিসটা আপোষ করতে হবে। এটার জন্য মিঠাপুরের এক বড় মানে খুব, উনি আসলে আওয়ামী লীগ করতেন কিনা জানি না, তবে হামিদ লীগ করতেন এটা আমি জানতাম। তার কাছে আমার আত্মসমর্পণ করতে হবে। আমি বলছি আমি শেষ ব্যক্তি, মাসের পর মাস, বছরের পর বছর আমি জেল থাকবো। আমি সেটার সাথে আপোষ করতে পারি নাই বলে তারা কোর্টে আমাকে রিজেক্ট করে জামিন নেওয়াটা ফজলু ভাইয়ের কাছে পাঠাবে, এটাও মাসের পর মাস কোর্টে আটকিয়ে রেখেছে। ফজলু ভাই বলতেন যে রিজেক্ট না করলে তো আমি হিয়ারিং করতে পারি না। শেষ পর্যন্ত উনি রিজেক্ট ছাড়াই হাইকোর্টে হিয়ারিং করেছেন এবং আমার জামিন করেছেন। আমরা তো সেই হামিদ সাহেবকে দিয়ে অত্যাচারিত হতে হতে 10 বছর 12 বছর সাজা পেয়েছি। কত মামলা পেয়েছি হিসাব করে তা বলা যাবে না। এই হামিদ সাহেবরা আওয়ামী লীগ করতেন বলেই মিঠামইনে শুধু একোয়ারের এক গল্প শুনতাম। আজকে সেই একোয়ার, কালকে সেই একোয়ার, কার বাড়ি কিভাবে নিয়ে নেবে, রাষ্ট্রীয় সন্ত্রাস করে মিঠামইনে বিএনপি যারা করতেন তাদের বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে। ঠিক আছে ভাই, আমরা তার প্রতিবাদ করেছি। আমি ফজলু ভাইকে বলতাম যে আপনি রাজনীতি করে যাবেন, চরম দুঃসময় আমাদের গিয়েছে, আপনাকে ছেড়ে 1 ইঞ্চি আমরা যাইনি। কেন যাইনি? আমরা জানি আপনি কিসের মুখোমুখি দাঁড়িয়ে রাজনীতি করেন। আর আজকের এই মঞ্চে যার মৃত্যুবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে, সে শুধু আমার রাজনৈতিক সহযোদ্ধা না, এই মন্ত্রণে খুশির চেয়ারম্যান, উনি আমার আপন ফুফা। আমার ফুফুকে বিয়ে দিয়েছিলেন, বিয়ে দেওয়ার পরে উনি স্বাধীনতার 1 বছর আগে উনি মৃত্যুবরণ করেছেন। উনি একটা মেয়ে রেখে গেছেন, মমতা আপা, এখন বেঁচে আছেন। পরে আবার খুশি চেয়ারম্যান সাহেব বিয়ে করেছেন, তার সন্তানরা রয়েছেন। আমি এই প্রসঙ্গে যাব না। আমি আত্মীয়তার পরিচয় জীবনে আজকেই শুধু উচ্চারণ করলাম এই জন্যে যে খুশি চেয়ারম্যানের সেই পরিচয়টা তৎকালীন সময়ে ওনার মৃত্যুর পরে কেমন চেঞ্জ হয়ে গেছে। আমি এই জন্য কোনোদিন পরিচয় দিইনি, কোনোদিন কোনো কারণে এমন যেন কথা না আসে যে আব্দুল হামিদ সাহেব আমার আত্মীয় লাগে, সেই কারণে আমি বিএনপি করে তার কাছে উপকৃত হয়েছি। সেটা আমার বাবাও আমাকে নিষেধ করেছেন।
আমরা নির্যাতিত হয়েছি। সেই জাহাঙ্গীরের সময় আমি মিঠামইনে আমার জীবনে দ্বিতীয়বার আসা। একবার এসেছিলাম প্রশাসক হয়ে, কিছু কাজ ছিল, কৃষকরা যখন পানির নিচে ডুবছিল তখন ফজলু ভাই আমাকে নির্দেশ করলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বললেন বাড়ির মানুষের পাশে দাঁড়াতে আমি এসেছিলাম। তখনই জাহাঙ্গীরের সাথে কথাই প্রথম মিঠামইনে আসা, আর আজকে দ্বিতীয়বার। আমি আসলে অলিগুলি এত চিনি না, তবে ছাত্র জীবনের যারা ছাত্র রাজনীতি করতেন, জাহাঙ্গীরের যে ছোট ভাই আলমগীর শিকদার সাধারণ সম্পাদক ছিল, সভাপতি ছিল দিদা, তখন ছাত্র রাজনীতি করতে যেয়ে মিঠামইনের সব খবর রাখতাম। তৎকালীন আমাদের নেতা ছিলেন হাই ভাই ফজলুর রহমান শিকদার ভাই, সব তথ্যই আমাদের কাছে ছিল। আমি এই প্রসঙ্গগুলো এই জন্যই চাললাম, 17 বছর ওনারা আমাদের উপর নির্যাতন করেছেন। 17 বছর ফজলুর রহমানের মতো নেতাকে তার বাড়িতে ঢুকার মতো অনুমতি তাদেরকে নিতে হয়েছে। 17 বছর এই মিঠামইনে শহীদ জিয়াউর রহমানের নামে একটা স্লোগান দেওয়া যায় না, একটা সম্মেলন করা যায় না। কথা বললেই বলতো উনি নাকি রাষ্ট্রপতির বাড়ি, এই বাড়িতে নাকি জিয়াউর রহমানের স্লোগান দেওয়া যাবে না। এই জন্য আমি সম্মেলনে আমাকে ইনভাইট করেছিল জাহাঙ্গীর। আমি বলেছি প্রকাশ্য জনসভায় সম্মেলন না হইলে আমি খালেদ সাইফুল্লাহ সোহেল সেই সম্মেলনে যাব না। আব্দুল হামিদ কত বড় নেতা, কত কি হয়েছে সে তো আমি অনেকবার দেখেছি। আমার খুব ইচ্ছে ছিল 17 বছর পরে আমাদের যখন সুযোগ এসেছিল, জাহাঙ্গীর যখন সবচেয়ে সুন্দর স্বপ্ন দেখতেন, সবচেয়ে ভালো থাকার কথা, তখন এই জাহাঙ্গীরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি ধন্যবাদ দেই জাহাঙ্গীরের পাশে যে দাঁড়িয়েছিল সেই ছেলেকে, হাদিস। সে আসলে মিঠামইনের সবচেয়ে বীর পুরুষ, যে একটা খুনিকে অস্ত্র সহ রক্তাক্ত অবস্থায় তাকে ধরতে পেরেছে। জাহাঙ্গীরকে মিঠামইনে মেরে ফেলবে এসে, এটা কি কেউ কল্পনা করেছে? 17 বছর আব্দুল হামিদ অনেক চেষ্টা করেছেন, মারতে চেষ্টা করেছেন, কিন্তু আমি জানি এত সাহস তার ছিল না। এই ভদ্রলোক আবার যত বড়ই হোক একটু কাপুরুষতার ভাবও ছিল। যাক, আমি সে প্রসঙ্গে যাব না। তবে সেই বীরভূতকে আমি ধন্যবাদ দিই যে হাতে নাতে সেই খুনিকে গ্রেফতার করেছে। যদি না ধরতো, সেই খুনির সাথে সাথে যে সাক্ষাৎকার দিয়েছে, আমি তখন হসপিটালে ভর্তি, আমার দুটো অপারেশন হচ্ছিল, তারপর আমি দেখেছি সে যে সাক্ষাৎকার দিয়েছে, যে নামটা বলেছে। যাক, আমি তার প্রসঙ্গে আরো অনেকদিন কথা বলবো। আসলে যে স্টেজে ফজলু ভাই থাকে সেখানে আমাদের মতো খালেদ সাইফুল্লাহ সোহেলের কথা বলাই অপরাধ। আমি উপস্থাপককে একটু আগে বলছি যে এইখানে তুমি যখন উপস্থাপনা করবে আমাদের পরিচয় শুধু নাম বলবে, এর চেয়ে বেশি কিছু বলে কথা বলে সময় নষ্ট করতে যাবে না। অনেক বক্তা আজকে বক্তৃতা দিয়েছে। আমি এত অসুস্থ, আমাকে ডাক্তার নিষেধ করেছে, আমার স্ত্রী, আমার যারা কলিগ সবাই নিষেধ করেছে। কিন্তু আমার কাছে বারবার মনে হয়েছে জানাজার সময় এমন অসুস্থ ছিলাম, আসার মতো অবস্থা ছিল না। আমার নেতা ফজলু ভাই আমাকে দেখতে গিয়েছিলেন, উনি আমার খবর রেখেছেন, আসতে পারি নাই, এই জন্য আজকে চলে আসছি। এই অসুস্থ অবস্থায় আমি দাঁড়িয়ে আমার কাছে মনে হয়েছে আজকের এই শোকসভাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর চেয়ে বড় কাজ আমার কাছে নেই। যেই মানুষটা 17 বছর শুধু নির্যাতিত হয়েছে, আমাকে প্রায় সময় বলতো যে আমাদের বাড়িঘর সব দিয়ে নিচ্ছে। আমি তো ভালোই পেরেছে, জমি টাকা পাচ্ছেন, ভালো থাকবেন, পরে অনেক কথা বলতো। এবং কত কত পরিমাণ নির্যাতিত হলে পরে 17 বছরে শহীদ জিয়াউর রহমানের মতো একজন নেতার নাম, বিএনপির মতো একটা দলের স্লোগান মিঠামইনে দেওয়া যেত না। কত দুর্ভাগ্য ছিল আমাদের। আমরা সেই দুর্ভাগ্যের মধ্যে জাহাঙ্গীরের মতো নেতাকে সৃষ্টি করতে পেরেছিলাম। এবং জাহাঙ্গীর আপনাদের সেই স্বপ্নের দ্বারে কাছে ছিল। আমি ফরিদ কাকু বক্তৃতা দিচ্ছিলেন তার পরিবারের পক্ষে। উনি আসলে অনেক মেধাবী মানুষ। উনি আসলে যে কথাগুলো বলেছেন আমরা আসলে মনে প্রাণে সেটা বিশ্বাস করি। অন্তত আর কেউ না হোক, আমি সেটা জানি। আমি আরো অনেক কথা বলতাম, সময়ের স্বল্পতার জন্য বললাম না। তবে শুধু বললাম আজকে জাহাঙ্গীরের শোক সভার হয়তো একটা দিন, আর কোনোদিন মিঠামইনে এসে জাহাঙ্গীরকে নিয়ে বক্তৃতাও দিতে হবে না, কথাও বলতে হবে না।
এই জন্য আমি কিছু কথা বলেও ফেললাম, বাকিটা ভাই বলবেন। আমি বক্তৃতার খুব কাছাকাছি সময়ে শুধু প্রথমে পুলিশকে ধন্যবাদ দিই যে বাকি দুইজনকেও মিটামিনে ধরতে পারেন নাই, কিন্তু অন্য থানায় ধরেছেন। তো পুলিশ ভাইদেরকেও বলবো ধন্যবাদের পাশাপাশি, জাহাঙ্গীর সভাপতি ছিলেন মিটামইনের। মিটামইনে এর চেয়ে বড় নেতা তো আপনাদের চোখে কেউ থাকার কথা না। তাকে 3 দিন থেকে কোন বাড়িতে ঘুমালো, কারা ঘুমাইতে দিল, কার বাড়িতে থাকলো, রেখি করলো, আপনারা একটুও কে পেলেন না? আপনারা কি জাহাঙ্গীরকে পাহারা দেওয়ার দরকার ছিল না? সেই ছেলে, সে যদি রক্ত সহ তাকে গ্রেফতার ধরতে না পারতো তাহলে কিভাবে মুখ দেখাতেন? আমি মৃত্যুর দিনে এসপি সাহেবের সাথে আমার কথা হয়েছিল। উনি বলেছেন একজন ধরেছে আরেকজন ধরার পথে। আমি ভাবছিলাম ওনারাই ধরেছেন, পরে শুনলাম যে ওই ছেলেটা ধরেছে। যাক, পুলিশের কাস্টডিতে আছেন। আমি শুধু কথাটা বলবো যে প্রশাসন এখনো আমাদের মতো করে চলছে না। এখনো প্রশাসন আমাদের মতো করে চলছে না। আমাদের ইউনূস সাহেব বলেন, ওসি সাহেব বলেন, থানা দারোগা বাবু আর ওনাদের অনেক অফিসার যারা টাকার পিছনে এমনভাবে ঘুরতেন। এর আগে যে এসপি ছিল রাসেল, শেষ দিন উনি খুব কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চাইলেন। উনিও আমার কাছ থেকে আমাকে অ্যারেস্ট করাইলো, 10 লাখ টাকা নিল। আরও টাকার তো শেষ নেই, বললে শেষ করা যাবে। এবং ছাত্রলীগের নেতা ছিল, এখনো অনেকে আছেন যারা 17 বছর এই হাসিনার সবচেয়ে কাছাকাছি ছিলেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রশাসনে থাকবেন, কাজ করেন, তবে এই দল দুর্বল হবে এমন কোনো কর্মকাণ্ডে যদি জড়ান, তাহলে আমি খালেদ সাইফুল্লাহ সোহেল শুদ্ধ ভাষায় বলে দিলাম, জাহাঙ্গীর 3টা গাছ কাটার জন্য তাকে দল থেকে বহিষ্কৃত করা হবে, বহিষ্কার হবেন। আমি খালেদ সাইফুল্লাহ সোহেল নেতা, ফজলুর রহমানের মতো এত বড় নেতা থাকার পরে এটা অন্তত আমি মানতে পারি না। আমি অনেক পরে শুনেছি, আমি তৎকালীন এসপিকে বলেছি যে আপনি জাহাঙ্গীরকে অ্যারেস্ট করবেন না। জাহাঙ্গীর 3টা গাছ আমরা লাগাই সেটা কাটার জন্যে। গাছ লাগাইছি, বড় হয়েছে, প্রয়োজন হলে আমি কেটে ফেলবো, আরো 100টা লাগিয়ে দেবো। একটা গাছ কাটার জন্যে একটা বিএনপির সভাপতি, সে একটা থানার 17 বছর কষ্ট করেছেন, তাকে গ্রেফতার করে নিয়ে যেতে হবে? আমি এসপিকে বললাম আপনি নোট দেন, আমার কথা লিখে আপনি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠান যে খালেদ সাইফুল্লাহ সোহেল নামে একজন নেতা সেটা প্রতিবাদ করেছে, আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন না। আমি ঢাকায় কথা বলার চেষ্টা করি, পরে আমি ঢাকায় কথাও বলেছি, কিন্তু আমি দেখলাম এর আগেই ভাইকে অনেক কনভিন্স করার চেষ্টা করেছে, ভাইও চেষ্টা করেছেন কথা বলতে। আমাদের নেতৃত্ব তখন সেখানে কিছুটা হার মেনেছে, বলেছেন যে আচ্ছা হাজির করাই, এই সেই করাই। আমার কাছে মনে হয়েছে জাহাঙ্গীরের মৃত্যু সেদিনই হয়ে গেছে। আমাদের প্রিয় ভাবি যে কথাটা বললেন, তাহলে তো আমরা প্রত্যাশা করতে পারি জাহাঙ্গীর যদি কারাগারে থাকতেন তাহলে সবচেয়ে ভালো হতো, তাহলে অন্তত জাহাঙ্গীরের সুখ সভা এসে এখানে করতে হতো না। ঠিক আছে না ভাই? সুতরাং আমরা নেতার বিপদে, কর্মীর বিপদে যদি নেতা তার পাশে না দাঁড়ায়, সেই কর্মীকে যদি সেভ না করতে পারি, তাহলে আমি কিসের নেতা হলাম? আমি তো আজকে খুব অপমানিত বোধ করতেছি এবং জাহাঙ্গীরের কাছে আমি ক্ষমা চাই। যে সময় সেই ঝামেলাটাই পড়েছে, আমি দলের বেসিক দায়িত্বে ছিলাম না, আর আসলে দলের সভাপতি সাধারণ সম্পাদকই দল চালান, আমি তখন প্রশাসকও ছিলাম না। আজকে প্রশাসক যদি আমি থাকতাম, অন্তত কিশোরগঞ্জের মাটিতে একজন থানার সভাপতিকে এমন কোনো শক্তি ছিল না তাকে গ্রেফতার করে ওখানে নিয়ে যায়। যাক, আমি সেই কথা, সেই প্রসঙ্গ আর বাড়ালাম না, যেহেতু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তখন তারেক রহমান সাহেব গাছ লাগানোর একটা উৎসব শুরু করেছিলেন, ওই সময় গাছ কেটেছেন। আর সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে 3টা গাছের জন্যে এলাকার মানুষও দাবি করেছে, যেভাবে আসলে নিউজটা করা হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে তখন কেঁপে উঠেছে যে আমরা গাছ লাগাই, ও কেন কাটবে? অথচ জাহাঙ্গীর তো গাছ কাটার মতো নেতা না, গাছ কেটে তাকে টাকা নিতে হবে, বিষয়টা এমন না। ও পারিবারিকভাবে ওনার অনেক শক্তিশালী, এই মিঠামইনেরও জমিদার বললে চলে। ঠিক আছে না ভাই? যাক,
আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে আমি প্রশাসনের বাইরেকে যে কথাটা বলছিলাম, খুব সাবধানতার সাথে কথা বলবেন। কোথায় যাচ্ছেন, কার বাড়িতে চা খাচ্ছেন, আর এই খুনিরা মোহাম্মদপুরে কার বাড়িতে থাকতো, আর মোহাম্মদপুর থেকেই সব খুনিরা কেন বের হয়, কারা কারা মোহাম্মদপুরে থাকেন, কিভাবে এসেছেন, আমরা কিন্তু সব জানি।